প্রতিদিন ভোরবেলা রফিক মিয়া তা সিএনজি নিয়ে চট্টগ্রাম শহরের রাস্তায় বের হন। চট্টগ্রাম শহরের ব্যস্ত রাস্তায় সারাদিন যাত্রী পারাপার করেন তিনি। তার বয়স এখন ৬২ বছর। তারপরেও তিনি নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে ভালোবাসেন, কারোর কাছে হাত পাততে চান না। সারাদিন কঠোর পরিশ্রম করে যা আয় করেন তাতেই তার সংসার চলে যায়। রফিক মিয়ার একমাত্র মেয়ে প্রিয়া খান। প্রিয়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ। বাবার আদরের দুলালি প্রিয়া ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিল। রফিক মিয়াকে কেউ তার মেয়ের কথা জিজ্ঞেস করলে তার চোখ দুটি গর্বে চকচক করে ওঠে। তিনি বুক ফুলিয়ে বলেন, আমার মেয়ে পুলিশের বড় অফিসার, সে এসপি। সারা চট্টগ্রাম শহরের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার উপর। রফিক মিয়া সারা জীবন সংগ্রাম করে তার মেয়েকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। যখন প্রিয়ার বয়স মাত্র 10 বছর, তখন তার মা জাহানারা বেগম ক্যান্সারে মারা যান। স্ত্রী মারা যাওয়ার পর রফিক মিয়া একা হাতেই মেয়েকে মানুষ করেছেন। প্রিয়ার পড়াশোনার জন্য কখনো রিক্সা চালিয়েছেন, কখনো দিনমজুরের কাজ করেছেন, কখনো রাত জেগে ড্রাইভারি করেছেন। শীতের রাতে কম্বল না থাকলেও মেয়ের জন্য উষ্ণ কাপড় কিনেছেন। নিজে না খেয়ে থেকেছেন, কিন্তু মেয়ের টিফিনের টাকা কখনো বাকি রাখেননি। রফিক মিয়া যে এখনও সিএনজি চালান সেটি তার মেয়ে জানে না। প্রিয়া বহুবার তার বাবাকে অনুরোধ করেছে, বাবা, এখন আর তোমার কাজ করার দরকার নেই, আমার বেতন দিয়ে আমাদের সংসার ভালোই চলবে, তুমি বাসায় বসে আরাম করো। কিন্তু রফিক মিয়া অলস বসে থাকতে পছন্দ করেন না। তিনি মেয়েকে বলেছেন যে তিনি অবসর নিয়েছেন এবং বাসায় বসে কোরআন পড়েন, কিন্তু আসলে গোপনে সিএনজি চালিয়ে যাচ্ছেন। তার মনে হয় কাজ না করলে তিনি অসুস্থ হয়ে পড়বেন। সেদিন ছিল শুক্রবার। দুপুরে জুমার নামাজ পড়ে রফিক মিয়া স্টেশন রোডের মোড়ে যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন। আকাশে মেঘ জমছিল, মনে হচ্ছিল একটু পরেই বৃষ্টি নামবে। হঠাৎ একজন পুলিশ অফিসার তার সিএনজির সামনে এসে দাঁড়ালেন। লম্বা চওড়া শরীর, মুখে কড়া ভাব, চোখে সানগ্লাস। তিনি রূঢ়স্বরে বললেন, এই বুড়া, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর, আমার জরুরি কাজ আছে, আগ্রাবাদ যেতে হবে। রফিক মিয়া এই অফিসারকে চেনেন। ইনি এলাকার কুখ্যাত এসআই কামাল উদ্দিন। তার নাম শুনলেই এলাকার সাধারণ মানুষ ভয়ে কাঁপে। মাদক ব্যবসা থেকে শুরু করে চাঁদাবাজি, চোরাচালান, সব কিছুতেই তার হাত আছে। সাধারণ মানুষের উপর অত্যাচার করাই যেন তার প্রধান কাজ। দোকানদারদের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করেন, না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেন। রফিক মিয়া কিছু না বলে চুপচাপ সিএনজি চালাতে শুরু করলেন। সারা রাস্তা কামাল উদ্দিন ফোনে কাউকে গালিগালাজ করছিলেন। আরে শালা, টাকা না দিলে দোকান বন্ধ করে দেব? আমি কামাল, আমার সাথে পাঙ্গা নিতে গেলে শেষ হয়ে যাবি? তোর বাপেরও সাধ্য নাই আমার কিছু করার। এই ধরনের কথা শুনে রফিক মিয়ার মন খারাপ হয়ে গেল। তিনি ভাবলেন, এই লোকটি পুলিশের পোশাক পরে কিভাবে এমন কাজ করতে পারে? পুলিশের কাজ তো মানুষের সেবা করা, অত্যাচার করা নয়। আগ্রাবাদে পৌঁছতে প্রায় ৪৫ মিনিট লাগলো। ট্রাফিক জ্যামের কারণে আরও বেশি সময় লেগেছে। গন্তব্যে পৌঁছানোর পর কামাল উদ্দিন কিছু না বলে সিএনজি থেকে নেমে যেতে লাগলেন। রফিক মিয়া দ্বিধায় পড়ে গেলেন। কামাল উদ্দিনের মতো লোকের কাছে ভাড়া চাওয়া মানে বিপদ ডেকে আনা। কিন্তু এত দূর এসে ভাড়া না নিয়ে ফিরে গেলে তার সারাদিনের রোজগার মার যাবে। বাড়িতে চাল ডাল কিনতে হবে, বিদ্যুৎ বিল দিতে হবে। অনেক চিন্তা করে রফিক মিয়া সাহস করে বললেন, স্যার, ভাড়াটা ১৫০ টাকা হয়েছে। কামাল উদ্দিন থমকে দাঁড়ালেন, ধীরে ধীরে ঘুরে তাকালেন। তার চোখ রাগে লাল হয়ে গেল, সানগ্লাস খুলে ফেললেন। তিনি চিৎকার করে বললেন, কি বললি? তোর এত বড় সাহস? তুই জানিস আমি কে? আমি এসআই কামাল। এই এলাকায় আমার কথাই আইন, আমার নামে পুরো চট্টগ্রাম কাঁপে। রফিক মিয়া কাঁপা গলায় বললেন, স্যার, আমি তো শুধু আমার পরিশ্রমের টাকা চাইছি। সকাল থেকে রোদে পুড়ে কাজ করছি, দয়া করে ভাড়াটা দিয়ে দেন। আমার ঘরে অসুস্থ বৃদ্ধা মা আছেন, তার ওষুধ কিনতে হবে। কামাল উদ্দিন হাসতে লাগলেন, বিদ্রুপের হাসি। তোর মায়ের ওষুধ আমার কি দরকার? তুই আমার কাছে ভাড়া চাস? দেখাচ্ছি তোকে। তিনি এগিয়ে এসে রফিক মিয়ার কলার চেপে ধরলেন। বুড়া, তোর মরার স্বাদ হয়েছে নাকি? আমার সাথে তর্ক করিস? রফিক মিয়া বলতে চাইলেন, স্যার, আমি তর্ক করছি না, শুধু আমার ন্যায্য পাওনা চাইছি। কথা শেষ করার আগেই কামাল উদ্দিন রফিক মিয়ার গালে জোরে একটা থাপ্পড় মারলেন। এত জোরে মারলেন যে বৃদ্ধ মানুষটা টাল সামলাতে পারলেন না। সিএনজি থেকে পড়ে গেলেন রাস্তায়। তার চশমা ছিটকে পড়ল দূরে। মাথা থেকে রক্ত বের হতে শুরু করলো। কামাল উদ্দিন এতেও থামলেন না। তার বুট জুতো দিয়ে রফিক মিয়ার পেটা লাথি মেরে বললেন, এই শিক্ষা মনে রাখবি, আমার সাথে পাঙ্গা নিতে গেলে এর চেয়ে খারাপ অবস্থা হবে। পরের বার আমাকে দেখলে দূর থেকে সালাম দিবি। রফিক মিয়া ব্যথায় কাতরাচ্ছিলেন। তার সারা শরীর কাঁপছিল, চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছিল। তিনি হাত তুলে বলতে চেষ্টা করলেন, আমার মেয়ে আছে স্যার, সে আপনাকে শাস্তি দেবে। কামাল উদ্দিন আবার হাসলেন,
মেয়ে কোথায়? তোর মেয়ে কোথায়? দেখি তো তোকে বাঁচাতে আসে কিনা বলে আরেকটা লাথি মারলেন। রাস্তার পাশে ততক্ষণে বিশাল ভিড় জমে গিয়েছিল। দোকানদার, রিকশাওয়ালা, পথচারী সবাই দেখছিল, কিন্তু কামাল উদ্দিনের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পেল না। সবাই জানে কামাল উদ্দিনের বিরুদ্ধে গেলে নিজের বিপদ ডেকে আনা হবে। তবে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন যুবক সারা ঘটনাটি মোবাইলে ভিডিও করছিলেন। তার নাম রাশেদ আহমেদ। রাশেদ একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তিনি প্রিয়ার স্কুল জীবনের সহপাঠী ছিলেন। রফিক মিয়াকে তিনি ছোটবেলা থেকেই চেনেন, কাকা বলে ডাকেন। রাশেদ দৃশ্যটি দেখে রাগে কাঁপছিলেন। তিনি এগিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পাশের একজন তাকে ধরে রাখলেন। ভাই, যাইয়েন না, কামাল স্যার আপনারেও মাইরে ফালাইব, উনার সাথে এমপি সাহেবও আছে। রাশেদ বুঝলেন সরাসরি কিছু করা যাবে না, তাই তিনি পুরো ঘটনাটি ভিডিও করে তৎক্ষণাৎ প্রিয়ার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলেন। সাথে লিখলেন, জরুরি, দেখ তোর বাবার সাথে কি হয়েছে, আগ্রাবাদ বাজার এলাকায়। প্রিয়া তখন তার অফিসে একটি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন। জেলা প্রশাসক, র্যাবের কমান্ডার এবং অন্যান্য উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা চলছিল। ফোনে নোটিফিকেশন দেখে প্রথমে এড়িয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু রাশেদের জরুরি মেসেজ এবং বাবার নাম দেখে চমকে উঠলেন। একটু মাপ করবেন বলে তিনি মিটিং রুম থেকে বেরিয়ে এলেন। ভিডিওটি খুললেন। দেখা মাত্র তার সারা শরীর কাঁপতে শুরু করল। তার বাবা, যিনি তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, যিনি সারা জীবন কষ্ট করে তাকে মানুষ করেছেন, রাস্তায় অসহায়ভাবে পড়ে আছেন। রক্তে ভেসে যাচ্ছে তার মুখ। একজন পুলিশ অফিসার তাকে নির্মমভাবে মারধর করছে। প্রিয়ার চোখ রাগে জ্বলে উঠল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি মনে মনে শপথ নিলেন যে হাত তার বাবার গায়ে উঠেছে সেই হাতের উপযুক্ত শাস্তি তিনি দেবেনই, কিন্তু তার আগে বাবাকে হাসপাতালে নিতে হবে। তিনি তৎক্ষণাৎ মিটিং রুমে ফিরে গিয়ে বললেন, স্যার, একটি জরুরি বিষয়, আমাকে এখনই যেতে হবে। তারপর তার সহকারীকে ডেকে বললেন, দ্রুত একটা টিম রেডি করো, আগ্রাবাদ যেতে হবে, আর অ্যাম্বুলেন্স পাঠাও ওখানে। প্রিয়া নিজে গাড়ি চালিয়ে আগ্রাবাদ পৌঁছালেন। দেখলেন তার বাবা এখনও রাস্তায় পড়ে আছেন। কামাল উদ্দিন চলে গেছেন, ভিও এখনও আছে। তিনি দৌড়ে গিয়ে বাবার মাথা কোলে তুললেন। বাবা, বাবা ডাকলেন প্রিয়া। রফিক মিয়া চোখ খুলে মেয়েকে দেখে অবাক হলেন। প্রিয়া, তুই এখানে? কিছু বলো না বাবা, অ্যাম্বুলেন্স আসছে। রফিক মিয়া দুর্বল গলায় বললেন, আমি ঠিক আছি মা, তুই চিন্তা করিস না। অ্যাম্বুলেন্স এসে রফিক মিয়াকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে বললেন, মাথায় সামান্য আঘাত লেগেছে, দুটো পাঁজর ভেঙে গেছে, কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। প্রিয়া বাবার পাশে বসে রইলেন। তারপর তার সহকারীকে ডেকে বললেন, এসআই কামাল উদ্দিন সম্পর্কে সব তথ্য আমার টেবিলে চাই, তার সম্পত্তি, ব্যাংক অ্যাকাউন্ট, পরিবার, সব কিছু। আর খোঁজ নাও কার কার সাথে তার যোগাযোগ আছে। অল্প সময়ের মধ্যে কামাল উদ্দিনের পুরো ইতিহাস প্রিয়ার সামনে এসে গেল। মাদক ব্যবসা, চাঁদাবাজি, অবৈধ সম্পদ অর্জন, খুন, ধর্ষণ, সব কিছুর সাথেই তার সংযোগ আছে। তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। সরকারি বেতনে এত টাকা আসা সম্ভব নয়। আরও জানা গেল, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলম তার গডফাদার। জাহাঙ্গীর আলমের সব অবৈধ কাজ করে দেন কামাল উদ্দিন। পরদিন সকালে প্রিয়া সাধারণ পোশাক পরে নিজের পরিচয় গোপন রেখে কামাল উদ্দিনের থানায় গেলেন। একটি সাধারণ সালোয়ার কামিজ পরলেন, চুল খোপা করে বাঁধলেন, মুখে কোনো মেকআপ নেই। দেখে মনে হবে একজন সাধারণ গৃহবধূ। থানায় ঢুকে দেখলেন অলস পরিবেশ। কয়েকজন কনস্টেবল চা খাচ্ছে, কেউ মোবাইলে গেম খেলছে, ডিউটি অফিসার ঝিমাচ্ছেন। প্রিয়া ডিউটি অফিসারের কাছে গিয়ে বললেন, আমি একটি অভিযোগ করতে চাই। ডিউটি অফিসার চোখ না তুলেই জিজ্ঞেস করলেন, কী অভিযোগ? গতকাল এসআই কামাল উদ্দিন একজন বয়স্ক সিএনজি চালককে বিনা কারণে মারধর করেছেন, আমি সেটার অভিযোগ করতে চাই। ডিউটি অফিসার এবার মুখ তুলে তাকালেন, হেসে উঠলেন, কামাল স্যারের বিরুদ্ধে অভিযোগ? মেয়ে, তুমি নতুন এলাকায় এসেছো বুঝি? জানো না কামাল স্যার কে? এখান থেকে চলে যাও, নইলে উল্টো তোমারই বিপদ হবে। কেন? একজন পুলিশ অফিসার অন্যায় করলে তার বিরুদ্ধে অভিযোগ করা যাবে না? দেখো মেয়ে, ভালো কথায় চলে যাও, কামাল স্যারের সাথে এমপি সাহেব আছেন, কেউ কিছু করতে পারবে না। ঠিক তখনই থানায় প্রবেশ করলেন কামাল উদ্দিন, হাতে একটা ব্যাগ, সম্ভবত চাঁদার টাকা। প্রিয়াকে দেখে বললেন, কি ব্যাপার, কে এই মেয়ে? ডিউটি অফিসার বললেন, স্যার, এই মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে। বলছে আপনি নাকি গতকাল একজন সিএনজি ড্রাইভারকে মারধর করেছেন। কামাল উদ্দিন অট্ট হাসি দিয়ে উঠলেন, আমার বিরুদ্ধে অভিযোগ? দেখি তো কার এত বড় সাহস। তিনি প্রিয়ার দিকে এগিয়ে এসে বললেন, শোন মেয়ে, ওই বুড়াটা আমার সাথে বেয়াদবি করেছিল, তাই শাস্তি পেয়েছে। তুই কে হস তার হয়ে কথা বলার? তার মেয়ে নাকি? প্রিয়া শান্তভাবে বললেন, যদি মেয়েও হই
তাতে কি সমস্যা? একজন নিরীহ মানুষকে মারধর করার অধিকার আপনার নেই। কামাল উদ্দিন রেগে গিয়ে টেবিলে থাপ্পড় মারলেন। তোর সাহস তো কম না, জানিস আমি কে? আমি এই থানার এসআই। আমার এক ইশারায় তোকে জেলে পুরে দিতে পারি। সত্যি? প্রিয়া তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করলেন। তাহলে দেখুন আমি কে। আইডি কার্ড দেখে পুরো থানা যেন হীন হয়ে গেল। এসপি প্রিয়া খান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সুপারিনটেন্ডেন্ট। কামাল উদ্দিনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সব কনস্টেবল লাফিয়ে উঠে স্যালুট দিল। ডিউটি অফিসার তো তোতলাতে শুরু করলেন। ম্যাডাম, আমরা চিনতে পারিনি। প্রিয়া দৃঢ় কণ্ঠে বললেন, এসআই কামাল উদ্দিন, আপনি গতকাল যে বয়স্ক ব্যক্তিকে মারধর করেছেন তিনি আমার বাবা। কিন্তু তিনি আমার বাবা না হলেও আমি একই ব্যবস্থা নিতাম। আপনি একজন নিরীহ নাগরিককে প্রকাশ্যে মারধর করেছেন, তার ন্যায্য পাওনা দেননি। এটা শুধু আইন ভঙ্গ নয়, মানবতার অবমাননা। কামাল উদ্দিন হাত জোর করে বললেন, ম্যাডাম আমি ভুল করেছি, আমি জানতাম না তিনি আপনার বাবা, দয়া করে ক্ষমা করে দিন। জানলে কি করতেন না? তাহলে অন্য কারো বাবাকে মারা যায়? প্রিয়ার কণ্ঠে তীব্র ক্ষোভ। আমি আপনাকে এই মুহূর্তে সাসপেন্ড করছি। আপনার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলা হবে। প্রিয়া তার টিমকে নির্দেশ দিলেন কামাল উদ্দিনের বাড়ি সার্চ করতে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এলো। কামাল উদ্দিনের বাড়ি থেকে 50 লক্ষ টাকার ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার হলো। 10টি অবৈধ অস্ত্র, 5 কোটি টাকা নগদ এবং স্বর্ণালঙ্কার পাওয়া গেল। আরও পাওয়া গেল একটা খাতা, যেখানে কার কাছ থেকে কত টাকা চাঁদা নেওয়া হয়েছে তার হিসাব লেখা। কিন্তু এখানেই শেষ নয়। কামাল উদ্দিনের মোবাইল চেক করে দেখা গেল স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর আলমের সাথে তার নিয়মিত যোগাযোগ। জাহাঙ্গীর আলমই তাকে সব নির্দেশ দিতেন। কোথা থেকে চাঁদা নিতে হবে, কাকে হয়রানি করতে হবে, সব কিছুর নির্দেশ আসতো জাহাঙ্গীর আলমের কাছ থেকে। জাহাঙ্গীর আলম খবর পেয়ে প্রিয়াকে ফোন করলেন। শুনেছি আপনি কামালকে গ্রেফতার করেছেন। দেখেন ম্যাডাম, কামাল আমার লোক, তাকে ছেড়ে দিন। আমি এমপি, আমার এক ফোনে আপনার চাকরি চলে যাবে। প্রিয়া শান্তভাবে বললেন, স্যার আপনি এমপি হতে পারেন, কিন্তু আইনের ঊর্ধ্বে কেউ নন। কামাল উদ্দিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, আর আপনার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। আমার বিরুদ্ধে? আপনার এত বড় সাহস! আইন সবার জন্য সমান স্যার। জাহাঙ্গীর আলম ফোন কেটে দিলেন। উনি বুঝলেন সহজে কাজ হবে না, তাই অন্য পথ ধরলেন। তার লোকদের দিয়ে রফিক মিয়ার বিরুদ্ধে একটা মিথ্যে মামলা সাজালেন। অভিযোগ করা হলো রফিক মিয়া নাকি তার সিএনজি দিয়ে মাদক পরিবহন করতেন। পরদিন সকালে পুলিশ হাসপাতালে গিয়ে রফিক মিয়াকে গ্রেফতার করতে চাইল। প্রিয়া খবর পেয়ে সেখানে পৌঁছলেন। কি বাবা, কেন আমার বাবাকে গ্রেফতার করছেন? ম্যাডাম, আপনার বাবার বিরুদ্ধে মাদক পরিবহনের অভিযোগ এসেছে। প্রিয়া বুঝলেন এটা জাহাঙ্গীর আলমের কাজ। তিনি বললেন, ঠিক আছে, তদন্ত করুন, কিন্তু আমার বাবা অসুস্থ, তাকে গ্রেফতার করা যাবে না। প্রিয়া দ্রুত কাজে নেমে পড়লেন। তার বিশ্বস্ত টিমকে দিয়ে জাহাঙ্গীর আলমের সব অবৈধ কার্যক্রম খুঁজে বের করতে শুরু করলেন। জানা গেল জাহাঙ্গীর আলম শুধু মাদক ব্যবসায়ী করেন না, তিনি মানব পাচারের সাথেও জড়িত। তার একটা বড় নেটওয়ার্ক আছে, বিদেশে মেয়ে পাচার করেন। প্রিয়া দুর্নীতি দমন কমিশন ও র্যাবের সাথে যোগাযোগ করলেন। সব প্রমাণ তাদের কাছে পেশ করলেন। তারাও তদন্ত শুরু করল। এদিকে জাহাঙ্গীর আলম বুঝলেন প্রিয়াকে সহজে দমানো যাবে না, তাই তিনি আরও বড় পদক্ষেপ নিলেন। তার লোকদের পাঠালেন প্রিয়াকে হত্যা করতে। একদিন রাতে প্রিয়া অফিস থেকে বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটা গাড়ি তার গাড়িকে আটকে দিল। কয়েকজন মাস্তান অস্ত্র নিয়ে বের হলো, কিন্তু প্রিয়া প্রস্তুত ছিলেন। তার সাথে ছিল প্রশিক্ষিত বডিগার্ড। তারা মাস্তানদের পাকড়াও করল। জিজ্ঞাসাবাদে জানা গেল জাহাঙ্গীর আলমই তাদের পাঠিয়েছেন। এবার প্রিয়া চূড়ান্ত পদক্ষেপ নিলেন। সমস্ত প্রমাণ নিয়ে হাইকোর্টে গেলেন। আদালত জাহাঙ্গীর আলম ও কামাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। একদিন ভোরবেলা পুলিশ, র্যাব ও দুর্নীতি দমন কমিশনের যৌথ বাহিনী জাহাঙ্গীর আলমের বিশাল বাড়ি ঘেরাও করল। প্রিয়া নিজে নেতৃত্ব দিচ্ছিলেন। জাহাঙ্গীর আলম পালানোর চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। তার বাড়ি থেকে উদ্ধার হলো 100 কোটি টাকার মাদক, 50 কোটি টাকার কালো টাকা, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র এবং মানব পাচারের কাগজপত্র। আরও উদ্ধার হলো 10 জন মেয়ে, যাদের বিদেশে পাচার করার প্রস্তুতি চলছিল। জাহাঙ্গীর আলম ও কামাল উদ্দিন দুজনেই গ্রেফতার হলেন। খবরটা পুরো চট্টগ্রামে ছড়িয়ে পড়ল। মানুষ অবাক হয়ে দেখল কিভাবে একজন এসপি তার বাবার অপমানের বিচার করতে গিয়ে পুরো একটি অপরাধ চক্র ধ্বংস করে দিলেন। আদালতে বিচার শুরু হলো। প্রমাণের পাহাড় দেখে আদালত কামাল উদ্দিনকে 20 বছর এবং জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিল। রফিক মিয়া আদালতের রায় শুনে আবেগপ্রবণ হয়ে পড়লেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি মেয়েকে জড়িয়ে ধরে বললেন, মা,
তুমি শুধু আমার সম্মান রক্ষা করনি, পুরো শহরকে এই দুর্বৃত্তদের হাত থেকে মুক্ত করেছো। আমি গর্বিত তোমাকে মেয়ে হিসাবে পেয়ে। প্রিয়া বললেন, বাবা, এটাই আমার দায়িত্ব। তবে একটা অনুরোধ, এখন আর তুমি সিএনজি চালাবে না। আমি তোমার জন্য একটা ছোট ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছি। রফিক মিয়া হাসলেন, ঠিক আছে মা, তোর কথা রাখবো। চট্টগ্রাম সিএনজি চালক সমিতি রফিক মিয়াকে সম্মানজনক সদস্যপদ দিল। তারা একটা ফান্ড গঠন করলো, যেখান থেকে অসহায় সিএনজি চালকদের সাহায্য করা হবে। রফিক মিয়া সেই ফান্ডের ডাইরেক্টর হলেন। প্রিয়ার এই সাহসী পদক্ষেপের জন্য তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক দেওয়া হলো। পদক গ্রহণ করার সময় তিনি বললেন, এই পদক আমার একার নয়, এটা প্রতিটি সৎ পুলিশ সদস্যের, যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। আর এটা আমার বাবার মতো প্রতিটি সাধারণ মানুষের, যারা সততার সাথে জীবন যাপন করেন। ঘটনার পর চট্টগ্রাম পুলিশ বাহিনীতে বড় পরিবর্তন এলো। দুর্নীতিবাজ পুলিশ সদস্যরা ভয় পেতে শুরু করলো। সাধারণ মানুষ আবার পুলিশের উপর আস্থা ফিরে পেল। বন্ধুরা, এভাবেই একজন মেয়ে তার বাবার সম্মান রক্ষা করে পুরো জেলাকে মাদক ও দুর্নীতির করাল গ্রাস থেকে মুক্ত করেছেন। প্রিয়ার কোন পদক্ষেপ আপনাদের সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে জানাবেন। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদন ও শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে উল্লেখিত সকল চরিত্র, স্থান এবং ঘটনা কাল্পনিক। বাস্তব কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো মিল নেই। দয়া করে এটিকে শুধু একটি গল্প হিসেবেই উপভোগ করুন। বন্ধুরা, প্রিয়ার মতো তুমিও যদি তোমার বৃদ্ধ বাবাকে ভালোবেসে থাকো, তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, এবং যতটা সম্ভব বেশি মানুষের সাথে শেয়ার করুন।